হ্যালো স্টুডেন্টস, এখন আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের মডেল কোশ্চেন পেপার 3 যেটা রয়েছে তার গ্রুপ এ অর্থাৎ একের দাগ থেকে 1, 2, 3 যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। দেখো একের দাগের কি বলেছে, একের দাগের একটা 4x/5 মাইনাস 5/2x এর হোল 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করো। তাহলে দ্বিপদ উপপাদ্য থেকে তোমাদের কি থাকবে, দুটো থাকবে, এর মধ্যে একটা করতে হবে, তাই তো, এবং আরেকটি থাকবে তোমাদের এই প্রগতি থেকে। ঠিক আছে, তাহলে দ্বিপদ উপপাদ্যে দুটো কোশ্চেন, তার মধ্যে এখানে কিন্তু একটা করতে হবে। তাহলে এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে বলেছে। তাহলে 4x/5 মাইনাস 5/2x এর হোল 8, 4x/5 এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার একের দাগের 1। তাহলে এটা কত হচ্ছে 4x/5 মাইনাস 5/2x এর হোল 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ মানে কি শেষ দিক থেকে। তাহলে আমরা যদি এটাকে উল্টে দিই, তাহলে এটা যদি আমরা উল্টে দিই, এটা সমান আমরা লিখছি মাইনাসটাকে আগে লিখছি মাইনাস 5/2x, এটাকে পরে করছি 4x/5, বোঝা গেল? এর বিস্তৃতিতে সেটা, তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদ যেটা ছিল সেটা এর প্রথম দিক থেকে হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? যেমন আমি বলছি উদাহরণ দিয়ে তোমাদের, যেমন কি a প্লাস b এর হোল কিউব, এর সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটি আছে। এবারে এটাকে উল্টে দিলাম, b প্লাস a এর হোল কিউব করে দিলাম। তাহলে এটা কি b কিউব প্লাস 3b স্কয়ার a প্লাস 3b a স্কয়ার প্লাস a কিউব, তাই তো? দেখো উল্টে গেল। শেষ দিক থেকে দেখো, যেটা শেষ দিক থেকে প্রথম পদ সেটা দেখো প্রথমে হয়ে গেল, প্রথম পদ, প্রথম দিক থেকে প্রথম পদ। শেষ দিক থেকে দ্বিতীয় পদ, প্রথম দিক থেকে দ্বিতীয় পদ হয়ে গেল। শেষ দিক থেকে তৃতীয় পদ, প্রথম দিক থেকে দেখো তৃতীয় পদ হয়ে গেল। বোঝা গেল? মানে জিনিসটা যদি উল্টে দিই, রিভার্স করে দিই, তাহলে শেষ দিক থেকে যেটা সেটা প্রথম দিক থেকে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটাকে ভেঙে দাও, তাহলে এ লিখে দাও এর প্রথম দিক থেকে তৃতীয় পদ। তাহলে এবার এটাকে হিসাব করো, a প্লাস x এর হোল টু দি পাওয়ার n, আচ্ছা তৃতীয় পদ বলেছে, তাই তো, থার্ডতম পদ, থার্ড টার্ম, তাই তো, থার্ড যে পদটা আছে তৃতীয় পদ। এবার তৃতীয় পদ যখন তম পদ বলে দেবে তখন কি করবো, সাধারণ পদের সূত্র লাগাবো। ঠিক আছে, ভাঙার দরকার নেই। তাহলে এটা t3, তাই তো, t তৃতীয় পদ। তাহলে আমরা কি লিখতে পারি, t 3 যেটা আছে সেই r+1, সাধারণ পদের সূত্রটা কি হয়, tr+1 সমান কি হয়, ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এখানে শেষে 1 রাখতে হবে, সবসময় মনে রাখবে, আগেও বলেছি। তাহলে 2 প্লাস 1 হয়ে গেল, 1 রাখলাম। তাহলে ncr মানে n c, n এর মান 8, c r এর মান কত এখানে 2, তাই তো, এর সাথে তুলনা করো। তাহলে r এর মান হচ্ছে এখানে 2, ncr a টু দি পাওয়ার ইনটু a মানে কত হচ্ছে এখানে a প্লাস x এর হোল n, এই আকারে সবসময় বিস্তৃতিগুলো থাকে, তাই তো, a প্লাস x তার হোল n, এই আকারের বিস্তৃতি, সাধারণ পদের সূত্র এটা। তাহলে a এর জায়গায় রয়েছে এটা, তাহলে a টু দি পাওয়ার হোল n, এর মান হচ্ছে মাইনাস 5/2x এর হোল n, হোল n মাইনাস r, n মাইনাস r মানে হচ্ছে 8 মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার r, x মানে হচ্ছে 4x/5, তাই তো, x এর জায়গায় এটা আছে, x টু দি পাওয়ার r মানে হচ্ছে r এর মান 2, ব্যাস। এটা করবো এবার, এটা যেটা উত্তর সেটাই হবে তৃতীয় পদ। তাহলে এবার করো 8c2 মানে ভেঙে দাও, 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো, মানে হচ্ছে এটা 6 ফ্যাক্টোরিয়াল ইনটু, দেখো এটা হচ্ছে এটা টু দি পাওয়ার কত হচ্ছে 6 হচ্ছে, তাই তো, 8 মাইনাস 2 6, তাহলে একদম আমি লিখে দিচ্ছি মাইনাস 5 হোল টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে 6, নিচেও হচ্ছে কত হবে 2x এর হোল 6 মানে 2 টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 6 লিখতে পারি, ইনটু 4x এর হোল স্কয়ার মানে কত, 4 স্কয়ার মানে একদম পুরো বাইরে, কিন্তু অনেকে কি করে দাও 4x এর স্কয়ার দিয়ে দাও, না, পুরোটা স্কয়ার দেবে, 4x এর যেটা আছে x এর জায়গায় বসাবে, ধীরে সুস্থে বসিয়ে তার টু দি পাওয়ার r মানে পুরো হোল টু দি পাওয়ার r হবে। বোঝা গেল? তাহলে 4x এর হোল স্কয়ার মানে কত হবে,
4 4 16 এক্স স্কোয়ার, তাই তো। আচ্ছা 4টাকে রেখে দাও, সব থেকে ভালো। 4 স্কোয়ার রাখলাম ইন্টু এক্স স্কোয়ার রাখলাম। আচ্ছা 5 আছে, তাই তো। তাহলে 5 টু দি পাওয়ার কত করলাম, উপর নিচেও স্কোয়ার হবে, হয়ে গেল। এবার এটাকে ভাঙবো, দেখো কি করে ভাঙবো। 8 ফ্যাক্টোরিয়াল, যেটা বললাম বড় যেটা আছে, বড় ফ্যাক্টোরিয়াল যেটা তত অবধি যাবো আমি। তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু, এবার দেখো 2 মাইনাস 8 মানে কত, 6 ফ্যাক্টোরিয়াল। আমি এটাকে একদম কেটে 6 ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি, ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি কত অবধি যাবো, 8 7 6 ফ্যাক্টোরিয়াল অবধি যাবো। যেটা বড় ফ্যাক্টোরিয়াল তত অবধি যে পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আমি দিয়ে দেবো, মানে কি 6 5 4 3 2 1 এরকম করে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে দাও, 2 4 8 হয়ে গেল। এবার দেখো মাইনাস টু দি পাওয়ার 6, এখানে যুগ্ম আছে, ভিতরে মাইনাস মানে কি, মাইনাসটা তাহলে উঠে যাবে, মাইনাস টু দি পাওয়ার 6 মানে মাইনাস আর থাকবে না, মাইনাসটা উঠিয়ে দাও। তাহলে 5 টু দি পাওয়ার 6 উপরে লেখো, 5 টু দি পাওয়ার 6। এবার দেখো এখানে 5 আছে, সেই জন্য 5 5 25 না করে আমি 5 স্কয়ার রেখেছি, যাতে একটু তোমার এই ঘাতটা একটু কমে যায়। তাহলে ইনটু এটা যদি উপরে ওঠে, সেই সূচকের নিয়ম অনুসারে কি হয়, এর আগে মাইনাস হয়ে যায়, তাহলে 5 টু দি পাওয়ার -2 হয়ে গেল। আচ্ছা ইনটু কত আছে, 4 স্কয়ার আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 4টাকে আমি 2 দিয়ে ভাঙতে পারি, দেখি তাহলে পাওয়ারটা যদি কিছু করা যায়। নিচে যেটা আছে, আচ্ছা থাক, এটা আমি এখানে করছি 2 স্কয়ার মানে 4 তার আবার স্কয়ার করলাম, ইনটু আর নিচে আছে কত, 2 টু দি পাওয়ার 6, এটা লিখে দিলাম, ইনটু এক্স স্কয়ার এটা আছে উপরে রাখলাম, নিচে আছে কত, x টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার দেখো তাহলে এখানে কত আসছে, 7 4 28, খুব সাবধান কিন্তু, একটু যদি মিস্টেক হয় সব ভুল হয়ে যাবে। 28 ইনটু 5 টু দি পাওয়ার 6 ইনটু 5 টু দি -2, তাহলে কি হবে, এটা সেম আছে, নিধানটা সেম, তাহলে সূচকের কি হয়, যোগ বিয়োগ হয়, 6 2 মানে 4, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইনটু এখানে 2 স্কয়ার 2 টু দি পাওয়ার, এখানে কি হয় সব আমি 2 এ রাখবো, কেন 2 এ রাখবো, নিচে 2 আছে, ঠিক আছে। এগুলো একটু দেখলে শর্টকাটে হয়ে যাবে, মানে কি একটু জটিল হবে, মানে হিসেবটা কিছু নয়, তোমাদের একটু গুণ করতে একটু বড় বড় গুণ হবে, আর কিছু না, একই জিনিস তোমরা যেভাবে করতে পারো। তাহলে 2 স্কয়ার এখানে আছে 2 টু দি পাওয়ার, এখানে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 উপরে হয়ে গেল, 2 টু দি পাওয়ার 4 আমি লিখলাম, ইনটু 2 টু দি পাওয়ার 6 আছে, এটাকে উপরে তুলে দিচ্ছি, 2 টু দি পাওয়ার -6, এই একটা করব 2 2। আচ্ছা ইনটু x স্কয়ার, তাই তো, এখানে x কেটে দাও, তাহলে কত হবে, x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, x টু দি 6 আছে, তাহলে এটাকে উপরে তুলে দিলে হয়ে যাবে x টু দি পাওয়ার -4 হয়ে গেল। এবার এটাকে আমরা যদি করি, তাহলে 28 ইনটু 5 টু দি পাওয়ার 4, 2 এর 4 ইনটু -6 মানে 2 টু দি পাওয়ার -2, 4 6 মানে -2, তাহলে 2 টু দি পাওয়ার -2 যেটা আছে, আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, 2 টু দি পাওয়ার -2 আগে লিখে দিচ্ছি, ইনটু x টু দি পাওয়ার -4, তাহলে 28 ইনটু 5 টু দি পাওয়ার 4, তাই তো, তাহলে 28 ইনটু 5 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার -2, এটাকে নিচে নামালে সে মাইনাসটা আবার চলে যাবে, তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, বোঝা গেল। 2 টু দি পাওয়ার -2 নিচে নামিয়ে দিলাম, 2 স্কয়ার হয়ে যাবে, 2 স্কয়ার মানে 4, এবারে কাটাকুটি করো, 4 7 28, তাহলে 7 ইনটু 5 টু দি পাওয়ার 4 গুণ করো, যেটা হবে সেটাই ইনটু x টু দি পাওয়ার -4, সেটা হবে উত্তর। তাহলে 5 5 25 আর 5 5 25 25 25, তাহলে 5 5 25, 5 5 টু দি পাওয়ার 4 মানে কত, 4টা 5 5 5 25, আবার 5 5 25, তাই তো, তাহলে 25 এর বর্গ করলে কত হয়, 25 25 625, তাহলে এটা হয়ে গেল 625 ইনটু 7, তার সাথে গুণ করো, 625 এর সাথে 7 গুণ করো, যেটা হবে সেটাই, 7 5 35, 7 দুগুণে 14 15 16 17 7 6 42 আর একে 43, 4 3 7 5, 4 3 7 5, ঠিক আছে, 4 3 7 5 ইনটু x টু দি পাওয়ার -4, তাহলে এর লিখবে এইটা যে বিস্তৃতির, এর বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ হলো 4 3 7 5 x টু দি পাওয়ার -4। তারপরটা দেখো একের অথবা যেটা কি বলা আছে, 2x³ মাইনাস 1 x স্কয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1 x স্কয়ারের সহগ নির্ণয় করো। 2x³ মাইনাস 1 x স্কয়ার হোল টু দি পাওয়ার 6, 2x³ মাইনাস 1 x স্কয়ার হোল 6 এর বিস্তৃতিতে 1 x স্কয়ারের সহগ নির্ণয় করো। এটা হচ্ছে অর, একের যে অথবা হয় এটা, নাহলে এটা করতে হবে। তাহলে
এর সহগ এরকম যখন বলে দিবে, এটা 6 আছে যখন তখন কি করে পুরো বিস্তৃতিতে ভাঙতেও পারো, তাই তো ভেঙে দেখবে যে 1/x² গুণ করে দেবে, কোথায় আসছে তার যে সহগটি আছে সেটি করতে পারো। বা আরেকটি উপায় করতে পারো, যে ধরে নাও ধরি r +1 তম পদে 1/x² আছে, ঠিক আছে। তাহলে এবার লিখে দাও t r + 1, সূত্রটা কি হয় NCR মানে 6c r a টু দি পাওয়ার, এখানে a এর মান কত 2x³ a টু দি পাওয়ার n - r মানে 6 - r ইনটু x টু দি পাওয়ার r, x এর মান কত, এবার দেখো এখানে এটাকে আগে ভালো করে সাজিয়ে নাও, 2x³ সূত্র মানে কার বিস্তৃতি হয় a + x এর হোল n এর বিস্তৃতি আমরা করি। তাহলে এটাকে যদি আমরা এই আকারে সাজাই, সবসময় সাজিয়ে নেবে 2x³ প্লাস দিয়ে দাও, মাঝে প্লাস আছে, এবার -x³ দাও, -1/x³ হোল টু দি পাওয়ার, তাই তো হোল টু দি পাওয়ার 6 হলো। তাহলে যেখানে এটার মান a, এই পুরোটা হচ্ছে x, তাই তো। এবার হয়ে গেল, তাহলে a আমি লিখলাম a টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r, x মানে হচ্ছে -1/x³, এইটা টু দি পাওয়ার r, r এর মান হচ্ছে r এর মান তো জানা নেই, এটা হয়ে গেল r। এবারে হিসাব করে দেখো এখানে কি করব আমরা, 6cr যেটা আছে রেখে দাও, r এর মানটা এখানে হিসাব করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে 2 টু দি পাওয়ার 6 - r যেটা আছে লিখলাম ইনটু x, এখানে কি হচ্ছে পাওয়ার, এই পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 3 6 18 -3r, বোঝা গেল, এটা গুণ করে ফেললাম, ইনটু মাইনাস আছে, তাহলে -1 টু দি পাওয়ার r যেটা আছে লিখে দিলাম, তাই তো। মানে r এর মান যুগ্ম হলে মাইনাস থাকবে না, অযুগ্ম হলে মাইনাসটা থাকবে, সেই জন্য আমি -1 হিসেবে বের করে মাইনাসটাকে টু দি পাওয়ার r করলাম, ইনটু এখানে কি x টু দি পাওয়ার 3 আছে, এটাকে উপরে তুললাম, x টু দি পাওয়ার -3 হয়ে যাবে, তার হোল টু দি পাওয়ার r, তাই তো, তার হোল টু দি পাওয়ার r মানে কি গুণ করব, -3r হয়ে যাবে, তাহলে একদম আমি লিখে দিচ্ছি -3r হয়ে গেল। এবার দেখো কি করব, 6cr ইনটু 2 টু দি পাওয়ার 6 - r ইনটু মাইনাস একটাকে এখানে আনছি r, এবার দেখো x টু দি পাওয়ার 18 - 3r ইনটু x টু দি পাওয়ার -3r, তাহলে x নিধান সেম আছে, এবার পাওয়ারে পাওয়ারে কি হবে যোগ বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার কত হবে 18 - 3 3 6 6r হয়ে যাবে। এবারে কি বার করতে বলেছে দেখো, x এর 1/x² সহ 1/x² কে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার 2টা উপরে উঠলে -2 এটা হয়ে যাবে। তাহলে এটা আমরা ধরেছি যে এততম পদে কি আছে x টু দি পাওয়ার -2 আছে যেটা, তাই তো। তাহলে এর মানটা কত হতে হবে, -2 হতে হবে অবশ্যই, তাই তো অবশ্যই। তাহলে 18 - 6r সমান আমি লিখছি -2, তাহলে এখান থেকে r এর মানটাকে বের করে ফেলো, তাহলে -6r সমান -2 -18 মানে -20, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, r সমান কত হচ্ছে 20/6, তাই তো 18 + 19 20 20 বাই এখানে হচ্ছে 6 হচ্ছে 3 3 4 5 6 -3r ঠিকই তো আছে, 6 3 18 3r x টু দি পাওয়ার এখানে -3 আছে, এখানে x টু দি পাওয়ার -2, তাই বলি এখানে x টু দি পাওয়ার -2 আছে, আমি -3 লিখে ফেলেছি, এখানটা ভুল হয়ে গেছে একটু, x টু দি পাওয়ার এটা হবে স্কয়ার হবে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, x², ঠিক আছে। তাহলে এটা x² হবে, তাই বলি x², এখানে তাহলে x টু দি পাওয়ার -2r, তাই তো এটা এই জায়গাটা, আচ্ছা 2 টু দি পাওয়ার 6 - r, তাহলে এখানে কত হবে 18 - 3r -2r মানে 18 - 5r, এটা হবে যোগ বিয়োগ করলে -3 -2 -5 হবে, তাহলে 18 - 5r সমান -2, তাহলে এখানে কত হচ্ছে, এটা 5r দাও 20, তাহলে r সমান 20/5, এটা হচ্ছে 4, তাহলে r এর মান বেরিয়ে গেল 4, তাই তো। এবার r এর মান যখন 4 বেরিয়ে গেল, তাহলে অতএব সহগটা কোনটা হবে, এইটা সহগ, এই পার্টটা কত হচ্ছে, r এর মান 4 বসালে তবে x টু দি পাওয়ার -2 আসছে, এটাই চেয়েছে যে x টু দি পাওয়ার -2 এর সহগ চেয়েছে, তাহলে x টু দি পাওয়ার -2 এর সহগ কোনটা, এটাই সহগ x টু দি পাওয়ার -2, অতএব x টু দি পাওয়ার -2 এর সহগ মানে এখানে যে কোশ্চেনে বলা আছে সেটা লিখবে 1/x² এর সহগ, এরকম ভাবে লিখবে, সমান কত হচ্ছে 6c, আর এর মান বসিয়ে দেবো এবার 4, তাই তো 4 2 টু দি পাওয়ার 6 - 4 আর এর মান
ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার এবার 4, এবার চলে এসেছে যুগ্ম সংখ্যা, মাইনাসটা থাকবে না, তাহলে এর এখানে করো এবার 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 মানে হচ্ছে একদম লিখে দিচ্ছি আমি, আর নয় আর কত করবো 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তোমরা লিখে লিখে করে পারলে অসুবিধা হলো, ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 মানে 2 স্কয়ার মানে 4, তাই তো হয়ে গেল। আর এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 4 আর মাইনাস থাকবে না, তাহলে এটাকে হিসাব করো 6 ফ্যাক্টোরিয়াল মানে বড় ফ্যাক্টোরিয়াল কোনটা 4 ফ্যাক্টোরিয়াল, অতটা অবধি যাবো 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল এতটা অবধি যাবো, 4 3 2 আর যাবো না, বলেছি বারবার বলছি যে বড় ফ্যাক্টোরিয়াল যেটা ততটা অবধি যাবো, তাহলে নিচে লিখবো যেটা 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে লিখে দিলাম, এবার 4 4 কাটবো, তাই তো এটা 4 4 কেটে দাও, আচ্ছা 2 দুগুণে 4 কাট করে দাও, তাই তো তাহলে উত্তর কত হচ্ছে দেখো 5 6 6 5 30 দুগুণে 60, তাহলে 1 বাই x স্কয়ারের সহগ কত হলো 60, বোঝা গেল কিভাবে করতে হবে, বা তোমরা ভেঙেও করতে পারো, একটু বড় হবে হয়তো, সবগুলো ক্যালকুলেট করে দেখতে হবে যে মানে বিস্তৃতি ভাঙবে সেই a প্লাস x এর হোল n যে বিস্তৃতি হয় a টু দি পাওয়ার n প্লাস ncr a টু দি পাওয়ার n মাইনাস r nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার এরকম করে করে ভাঙবে, ভেঙে দেখবে যে যেহেতু 6 আছে এখানে যদি বেশি থাকে অবশ্যই এই নিয়মে করবে, যেহেতু 6 আছে 6 পর্যন্ত হয়তো তোমরা ভাঙতে পারো, তাহলে কটা পদ হবে 7টাই মাত্র পদ হবে 6 প্লাস 1, সেরকম ভাবে ভাঙবে, দেখবে যে গুণ করে করে কোথায় 1 বাই x স্কয়ার পদটা আছে এইটা, তার যে সহগ তার সাথে যেটা গুণ আছে সেটাই হবে সহগ, বোঝা গেল, সেখানে একটু সবগুলো তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে, এই যে 1 বাই x স্কয়ার কোথায় আছে, আর এখানে তুমি আগে থেকে ধরে নিচ্ছ জিনিসটা, ঠিক আছে তাহলে 60 হবে অ্যানসার। দেখো একের দাগের দুইয়েরটা এবার দেখো কি বলেছে, দেখাও যে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 প্লাস ডট 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 করে দেওয়া আছে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্ণ, 4 12 20 28, 4 12 20 28 দুইয়েরটা, তাহলে কি দেওয়া আছে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 প্লাস ডট 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 করে শ্রেণীটির n সংখ্যক পদ আছে ধরো, ঠিক আছে কি বলা আছে n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ, এটা আমাদেরকে দেখাতে হবে, তাহলে কি করব s এটা যোগ করব, তাহলে s সমান কত হচ্ছে n/2, তাই তো সূত্র এটা, এটা দেখো সমান্তর প্রকৃতি আছে নাকি দেখে নাও, 4 এটা কত হচ্ছে এটা 8 এটা 8, তাই তো তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে 8 8 8 8 করে বাড়ছে, ঠিক আছে 8 এ 8 8 ডিসটেন্স, তাহলে n/2 ইনটু 2a মানে 2 ইনটু 4 2a প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে 8, এটা হয়ে গেল, তাহলে এটা দেখাতে হবে একটা যুগ্ম সংখ্যার বর্গ, তাহলে n/2 ইনটু 4 দুগুণে 8 প্লাস, তাহলে এটা গুণ করে দাও 8n মাইনাস 8 হয়ে গেল, তাহলে 8 8 এবার কেটে দাও, এবার দেখো এটাকে nটাকে ভেতরে করলে কত হচ্ছে 8n স্কয়ার বাই 2 সমানটা কত হচ্ছে 2 4 8 4n স্কয়ার, তাই তো কেটে দাও, তাহলে 4n স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি দেখো 2n এর হোল স্কয়ার লিখতে পারি 4n স্কয়ার, যেখানে n কি n হচ্ছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা কি দেখো বর্গ হয়ে গেল, তাই তো এর যে যোগফলটা 2n মানে n এর মান তুমি যাই ধরো, n এর মান যদি 1 বসাও তাহলে কত হবে, n এর মান যখন 1 হবে 2 হবে এটা, তাই তো n এর মান যদি এখানে তুমি 2 বসাও 2 দুগুণে 4, n এর মান যদি 3 বসাও 3 দুগুণে 6, 4 বসালে 8, দেখো সব কিন্তু যুগ্ম সংখ্যা, তাই তো যেহেতু আগে 2 গুণ আছে, তাহলে অতএব লিখবে যে n এর মান ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা অতএব এই শ্রেণীটির যোগফল একটি যুগ্ম একটি এটা কি হচ্ছে যুগ্ম সংখ্যা 2n যুগ্ম সংখ্যার বর্গ, ঠিক আছে তাহলে এটাই এরকম ভাবে লিখে দেবে। পরের অঙ্কটা দেখো এবারে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, যে 2 এর দাগে যে অঙ্কগুলো রয়েছে কি বলা আছে, যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক তার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার আনতি দেওয়া রয়েছে 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব দেওয়া রয়েছে 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে সরল রেখাটা যদি আমি আঁকি, ধরো এটা x অক্ষ, আনতি বলা আছে যে সরল রেখার আনতি কত 150 ডিগ্রি বলা আছে, তাই তো আনতি 150 ডিগ্রি, 150 মানে কত 90 থেকে বেশি,
তাহলে এরকম ধরো, তাহলে এইটা হচ্ছে 150 ডিগ্রি, যে সরলরেখার আনতি 150 ডিগ্রি বলা আছে এবং মূল বিন্দু থেকে দূরত্ব, ধরো এখানে মূল বিন্দু দেওয়া আছে কোনো, সেখান থেকে দূরত্ব বলা আছে কত, 10 একক বলে দেওয়া আছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0 0, তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা কি এক্স অক্ষ, আনতি বলা আছে 150 ডিগ্রি, তাই তো। তাহলে প্রবণতা আমরা এখান থেকে পেয়ে যাব m, তাই তো। তাহলে m সমান কত, সরলরেখার প্রবণতা, প্রবণতা m সমান আমরা জানি কি tan থিটা, তাই তো। তাহলে tan থিটার মান কত, tan মানে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটাই আনতি, তাই তো 150 ডিগ্রি, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সে 150 ডিগ্রি কোণ করে ফেলেছে, তাই তো। এটাই প্রবণতা, তার যে মানে tan যদি নিই সেটাই প্রবণতা, তাহলে tan 150 ডিগ্রি, বোঝা গেল তো। x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে কোন সরলরেখা ধনাত্মক দিকের সাথে, তাকে বলবো আনতি, এবং এর যে tan যদি আমরা নিই তাহলে কি তাকে বলা হয় কি প্রবণতা, তাই তো। তাহলে tan থিটা মানে tan 150 ডিগ্রি সমান কত হবে, tan এটাকে এর ভ্যালু কত হবে, এর ভ্যালুটা বের করতে হবে m এর মানটা। তাহলে এটাকে কি করব, সেই একদম আবার ফার্স্ট সেমিস্টারে চলে যাও, সেই 150 ডিগ্রি থাকলে 90 থেকে বেশি থাকলে কি করে, সেই প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণের কি করে অঙ্কগুলো যেভাবে করতে সেইভাবে করতে হবে, n * 90 ডিগ্রি সেই প্লাস মাইনাস থিটা আকারে। তাহলে এখানে দাও এটা, এটাকে কি লিখতে পারি, 2 * 90 মাইনাস মানে 90 দুগুণে 180, 180 মাইনাস 30 ডিগ্রি, তাই তো, মানে 150 ডিগ্রি। এবারে দেখো সেই ছকটানে করো করো করো, কত হবে, অল সাইন tan cos 2 * 90 মানে 2 ঘর যাও, এক ঘর, এখানে 2 ঘর গেলে -30, -30 মানে আবার এই ঘরে চলে এলে, এটা কার ঘর, সাইনের ঘর, কি আছে tan মানে হয়ে যাবে মাইনাস, 2 আছে যুগ্ম মানে tan tanই থাকবে, তাই তো, মনে পড়ছে এবার। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 এর মান কত, 1/√3, ঠিক আছে, অল সাইন tan cos এভাবে। তাহলে -1/√3 হয়ে গেল, এটা কিসের মান, m এর মান। অতএব সরলরেখার সমীকরণ, অতএব সরলরেখার সমীকরণ সমান কি হবে, y সমান mx + c হয়, তাই তো, y সমান mx + c সরলরেখার সমীকরণ হয়, সেই প্রবণতা এই আকার, প্রবণতা সেই দাংশ আকার। তাহলে y সমান m মানে -1/√3 * x + c, এবার এই c এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে, তবে কিন্তু আমরা এখানে সরলরেখার সমীকরণ লিখতে পারবো, যেমন সেই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণে কি এর মান বের করি সেরকম। তাহলে এখানে এটাকে কোনাকুনি গুণ করে দাও, √3y সমান -x প্লাস এখানে √3 গুণ হবে √3c, তাহলে √3y + x সমান কত হবে, √3c, বোঝা গেল। এবারে বা এটাকে এদিকে নিয়ে চলে আসো, একদম -√3c সমান 0 হয়ে গেল। এইবারে কি বলেছে, আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে এই সরলরেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, এই সরলরেখা ধর এখানে মূল বিন্দু, সেখান থেকে দূরত্ব যেটা আছে 10 একক দিয়ে দেওয়া রয়েছে, মূল বিন্দু এটা, ঠিক আছে। ধরো এখানটা মূল বিন্দু আছে, ধরো সাপোজ আমি বলছি এখানটা, তাই তো, এই মূল বিন্দু থেকে এটা দূরত্ব দেওয়া রয়েছে 10 একক, ঠিক আছে। তাহলে এটা 0 0, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা সেটা বের করি আগে, বিন্দু থেকে সরলরেখার দূরত্ব কি করে বের করতে হয়, আগের ভিডিওতে বলেছি, যখন ওই একটা কোশ্চেন ছিল 2 নম্বর তোমাদের মডেল কোশ্চেনে বলেছি যে বিন্দু থেকে কি করে সরলরেখার দূরত্ব বের করতে হয়, সেটা তোমাদের সরলরেখার 3 নম্বর যে সরলরেখা চ্যাপ্টারটা রয়েছে তার 3 নম্বর যে অনুশীলনী সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে এটা সমান 0 আছে, তাহলে বিন্দু থেকে 0 0 এখানে বসিয়ে দাও, তাহলে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব কত হবে শর্তানুসারে, তাহলে এর জায়গায় 0 বসাবো, এর জায়গায় 0 বসাবো, তাহলে √3 * 0 প্লাস সব 0 0 বসাবো, যে বিন্দুগুলি সেগুলো x আর y এর জায়গায় বসিয়ে দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। আর এটা যেমন রাখবো, মড দেবো /√a², মানে x এর সহগের স্কয়ার প্লাস b² মানে √3, y এর সহগের স্কয়ার, ঠিক আছে, y এর সহগ কত, √3 তার হোল স্কয়ার, ব্যাস। এটা সমান কত দেওয়া আছে আমাদের, 10 একক দেওয়া আছে, তাই তো। এবারে চেক করব, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 0 মাইনাস ভেতরে থাকবে √3c, তাই তো, -√3c, আর নিচে কত পড়ে থাকবে 1 + √3 এর হোল স্কয়ার মানে 3, 3 + 1 মানে 4, তাহলে √4 মানে কত হচ্ছে 2, এটা হবে 2, তাই তো। তাহলে 2 এটা সমান 10। আচ্ছা, আরেকটা এখানে করছি, তাহলে -√3c মোডের মধ্যে 10 দুগুণে
20, তাই তো, -√3c, এটা সমান কত বেরোচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালুটা পেয়ে যাব, কত পেয়ে যাব, মডটাকে তুলে দিলে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস 20/√3, এটা হবে c এর মানটা, ঠিক আছে, মডটাকে তুলে দিলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে 20/√3 এটা হয়ে গেল। আর এটাকে তো মড তুললে এটা অটোমেটিক্যালি এটা মাইনাসটা উঠে যাবে, আর মড যখন তুলবে এক পাশে প্লাস মাইনাস দেবে তোমরা, ঠিক আছে। তাহলে মানে √3c সমান কত হচ্ছে, এখানে √3c সমান প্লাস মাইনাস 20, তাহলে c সমান প্লাস মাইনাস 20/√3, ঠিক আছে। এবার এখানে c এর জায়গায় মানটা বসাও, ওটাই হবে সমীকরণ। অতএব সমীকরণ সমান কত হবে, √3y এখানে প্লাস x মাইনাস √3, বড় করে লিখি তোমাদের বুঝতে অসুবিধা হবে না হলে, তাহলে এখানে লিখছি আমি √3y প্লাস x মাইনাস √3 c এর মান প্লাস মাইনাস 20/√3, তাই তো, সমান 0। তাহলে এখানে হিসাব করো √3y প্লাস x, এবারে এই √3 কেটে যাবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস একটা হবে 20, এটা সমান 0, আর একটা হবে √3y প্লাস x, কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 20 সমান 0। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুটো সমীকরণ কিন্তু আমরা পাচ্ছি। তাহলে সরলরেখার সমীকরণে কি হবে, মূল বিন্দু থেকে লিখে দেবে যে যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ হবে এই দুটো। বা তোমরা এক পাশেই এরকম ভাবে লিখে দিতে পারো যে x প্লাস √3y, ঠিক আছে, সমান প্লাস প্লাস একটা 20 হবে, এটাকে ওইদিকে গেলে প্লাস, এটাকে ওইদিকে গেলে মাইনাস, আর x টাকে আগে লিখলাম, √3y টাকে পরে লিখলাম, ঠিক আছে, যেভাবে উত্তরটা দেওয়া রয়েছে। তাহলে এইটাই হবে সমীকরণ, ঠিক আছে, x প্লাস √3y সমান প্লাস মাইনাস 20, বোঝা গেল। 2 এর জায়গায় 2 কি বলেছে দেখো, y স্কয়ার সমান 4x অধিবৃত্ত 3x + y + 5 সমান 0 এবং x + 3y - 1 সমান 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী হলে অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলা আছে, দুটো সরলরেখার সমীকরণ বলা রয়েছে, 3x + y + 5 সমান 0, 3x + y + 5 সমান 0 একটা বলা রয়েছে, আর x + 3y - 1 সমান 0, x + 3y - 1 সমান 0, এই দুটো সরলরেখার সমীকরণ বলা রয়েছে। আর কি বলা রয়েছে, y স্কয়ার সমান 4ax, এই অধিবৃত্তটা এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী হলে এর নাভি স্থানাঙ্ক আর নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে কি করব, ছেদবিন্দু যখনই বলে দেবে যে দুটো সরলরেখার ছেদবিন্দু, তাই তো, যখনই ছেদবিন্দু বলে দেবে কি করব, দুটো সরলরেখাকে আমরা সমাধান করব, সমাধান করে x আর y পাবো, সেটি হচ্ছে ছেদবিন্দু। বোঝা গেল, জানা গেল জিনিসটা। ছেদবিন্দু বলা মানেই কি করবে, আগে যদি অঙ্কের কিছু মাথা মুন্ডু নাও ঢোকে, বলছে ইন কেস, বেশিরভাগ ক্ষেত্রে কি করবে, ছেদবিন্দুগামী বললে দুটো সরলরেখা বলা আছে, আগে সমাধান করে দেবে, ঠিক আছে। তাহলে দুটো সরলরেখাকে আগে সমাধান করে দিই, তাহলে ছেদবিন্দুটা পেয়ে যাবো। তাহলে 3x + y + 5 সমান 0, এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে এটাকে কি করব, ওদিকে পাঠিয়ে দিই, তাহলে 3x + y সমান -5, আর এখানে এটাকে এই সমীকরণটাকে কত দিয়ে গুণ করব, কাটানোর জন্য 3 দিয়ে গুণ করে ফেলি দেখি। তাহলে 3x প্লাস এটাকে 3 দিয়ে গুণ করি, 3 3 9y সমান, এটা 9 হয়ে যাবে, এটা একটা ওদিকে চলে যাবে, একের সাথে 3 গুণ হয়ে যাবে, তাই তো, তাহলে এটা 3 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই সমীকরণ যেটা রয়েছে এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম, অপনয়ন যেমন করো, তাহলে এটা কেটে দাও, এটা তাহলে কত হচ্ছে, -8y সমান এটা -8, তাহলে y সমান কত হবে, 1, তাই তো। আচ্ছা, y সমান 1, এবারে একটা জায়গায় মানটা বসিয়ে দাও এখানে, তাহলে এক নম্বর এই 2 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দাও, তাহলে x এর মানটা কত পাবো, তাহলে x + 3 × 1 - 1 সমান 0, তাহলে x 3 এ -1 মানে 2, তাহলে x সমান হবে -2, তাই তো, 3 - 1 মানে কত, 2, x + 2 সমান 0, x সমান -2, তাহলে ছেদবিন্দু সমান কত পেলাম, ছেদবিন্দু সমান 2, -2,1, তাই তো, -2, 1 এটা পেলাম। এবার কি বলেছে, এই যে অধিবৃত্তটার আকার কিরকম হয়, y স্কয়ার সমান 4x এরকম হয়, তাই তো, x অক্ষটা তার কি অধিবৃত্তের অক্ষ হয়,
এটা মূল বিন্দু হয়, তাই তো অধিবৃত্তের যে শীর্ষটা হয় সেটা মূল বিন্দুতে হয়। আর এ হয় এখানে নাভি হয়, তাহলে নাভি স্থানাঙ্ক হয় a0, আর নাভি লম্ব যেটা হয় সেটা এটা হয় নাভি লম্ব, তাই তো নাভি লম্বের যে দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য কত হয়, যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে নাভি লম্বের দৈর্ঘ্য হয় 4a, এটা মনে রাখবে, এগুলো ফিক্সড। নাভি লম্বের দূরত্ব যেটা 4a। আর এখানে কি বলেছে, নাভি স্থানাঙ্ক বের করতে বলেছে। নাভি স্থানাঙ্ক তাহলে এই আকারের অধিবৃত্তের সমীকরণে নাভি স্থানাঙ্ক কত হয়, a, 0 হয়, a, এটা 0, তাই তো। তাহলে এখানে a এর মানটা বের করতে হবে। তাহলে আগে এই অধিবৃত্তটাকে আগে এ করি, y স্কয়ার সমান a এর মানটা কি করে পাবো, y স্কয়ার সমান 4ax, এটা বলা আছে, a এর মানটা বের করতে হবে। তাহলে x এর জায়গায় -2 বসাবো, কেননা এই অধিবৃত্তটা কি -2 1 বিন্দুগামী, ধরো একটা বিন্দু আছে -2 1 এর অধিবৃত্তের উপর অবস্থিত। তাহলে অধিবৃত্তের উপর অবস্থিত মানে কি, অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, মানে x এর জায়গায় আমি -2 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। তাহলে 1 স্কয়ার মানে 1 সমান 4 4 a -2, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে -8a সমান 1, -8a সমান 1, তাহলে a সমান কত হবে -1/8, বোঝা গেল। তাহলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হবে, অতএব নাভি স্থানাঙ্ক সমান কত, a, 0 মানে এর মান কত হচ্ছে -1/8, -1/8, 0 মানে মাইনাস আছে মানে কি, অধিবৃত্তটা অ্যাকচুয়ালি তাহলে কোন দিকে আছে, অধিবৃত্তটা এদিকে আছে, মাইনাস মানে অধিবৃত্তটা এদিকে আছে, মাইনাস এখানে 1/8, 0 যদি হয়, ঠিক আছে। আর নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য 4a, নাভি লম্ব সমান কত 4a, তাহলে 4 ইনটু a এর মান, তাই তো, a যখন হবে a অ্যাকচুয়ালি কত নেবো আমরা 1/8, তাই তো। নাভি লম্বের দৈর্ঘ্য যেটা হয় সেটা দূরত্ব কোনোদিনও ঋণাত্মক হয় না, মডেলের মধ্যে হবে। তাহলে এটা হবে কত, 4 দুগুণে 8, মানে হচ্ছে 1/2 একক। তাহলে নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে 1/2 একক, বোঝা গেল। 2 এর দাগের 2 এর অথবা কি বলেছে দেখো, এই অঙ্কটা যেটা করলাম সেটা 2 এর দাগে 2 ছিল, ঠিক আছে, যেটা এই দিয়ে অঙ্কটা যেটা করলাম, অধিবৃত্তের যে অঙ্কটা করলাম, নাভি স্থানাঙ্ক আর ওই নাভি লম্বের দূরত্ব, এর অথবাটা কি বলেছে দেখো, 9x² + 16y² = 144, উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 2, 3√3/2, এটা যদি হয় তাহলে উপবৃত্তটা কি দেওয়া আছে, 9x² + 16y² = 144, 16y² = 144, ঠিক আছে। উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 2, 3√3/2, তাহলে 2, 3√3/2 যদি হয় তাহলে উপবৃত্তের কি বের করতে বলেছে, উৎকেন্দ্রিক কোণ বের করতে বলেছে। ধরে নিচ্ছি উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ থিটা, এটা ধরে নিচ্ছি। তাহলে এইটাকে আগে উপবৃত্তের সমীকরণের আকারে প্রকাশ করব, মানে উপবৃত্তের সমীকরণের আকার কি, x² / a² + y² / b² = 1, এই আকারে আমরা আগে প্রকাশ করব, ঠিক আছে। তারপর তার পরের কথা y² / b², ঠিক আছে। তাহলে 9x² এর পাশে 1 আছে, মানে কি 144 দিয়ে ভাগ করলে 1 আসবে এখানে, তাই তো। তাহলে সমীকরণটাকে 144 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে 9x² / 144 + 16y² / 144 = 1, তাহলে 9 16 144, তাহলে কত হচ্ছে x² / 16 + y² / 16 9 144 = 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, a এর মান, এটাকে যদি আমরা a আকারে সাজাই, a স্কয়ার মানে 16টাকে আমরা লিখতে পারি x² / 4² + y² / 3² = 1, এটা হয়ে গেল। তাহলে a এর মান কত হচ্ছে 4, তাই তো। তাহলে a সমান এখানে 4 আর b সমান হচ্ছে কত 3, এটা পেয়ে গেল। এবার দেখো উৎকেন্দ্রিক কোণ বলে দিয়েছে, উৎকেন্দ্রিক কোণ বের করতে বলেছে। ধরি উৎকেন্দ্রিক কোণ যদি থিটা হয়, তাহলে দুটো বিন্দু দেওয়া আছে উপবৃত্তের উপর অবস্থিত, দুটো বিন্দু, ধর উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্তটা এরকম শেপের হয়, তাহলে উপবৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দু এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে 2, 3√3/2। তাহলে ধরি উৎকেন্দ্রিক কোণ থিটা এবং উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক সমান কি হবে, ধরে নিচ্ছি, ধরি উপবৃত্তের উপর অবস্থিত, ধরি উপবৃত্তের উপর অবস্থিত কোন বিন্দুর
স্থানাঙ্ক সমান কি হবে a cos থিটা কমা b sin থিটা, এটা ধরে নিলাম উপবৃত্তের ক্ষেত্রে a cos থিটা b sin থিটা প্যারামেট্রিক আকার সমীকরণ যেটা বিন্দু স্থানাঙ্ক সেটা এইভাবে ধরবে a cos থিটা b sin থিটা। আর উপবৃত্তের ক্ষেত্রে, আর পরাবৃত্তের ক্ষেত্রে a sec থিটা b tan থিটা, এটা হয় a এর জায়গায় এখানে 4 বসাও, a 4 cos থিটা কমা b এর জায়গায় কত 3 sin থিটা, তাই তো ব্যাস এটা লিখে দিলাম। তাহলে এবার বিন্দু দুটো দিক কিন্তু দেওয়া রয়েছে, তাই তো যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা ধরেছো, তাই বিন্দু দুটো দেওয়া আছে 2, 3√3/2, তাই তো। তাহলে আমি লিখতে পারি এটা সমান কত 2 আর এটা সমান 3√3/2, তাহলে যে কোনো একটা লিখো 4 cos থিটা সমান 2, অতএব শর্তানুসারে 4 cos থিটা সমান 2। আমাদের মেইন উদ্দেশ্য থিটার মান বের করা, উৎকেন্দ্রিক কোণ। তাহলে cos থিটা সমান কত হবে 2/4 মানে কত 1/2, তাহলে cos থিটা সমান 1/2 মানে কত হবে cos থিটা সমান, তাহলে থিটার মান বের করতে হলে কি করতে হয়, এটাকে এখানে কি আছে cos, তাহলে cos কতর মান 1/2 সেটা আমরা দেখব, cos 60 ডিগ্রি, তাই তো টেনে পড়ে আসছো। তাহলে cos থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে 60 ডিগ্রি, বোঝা গেল। তাহলে অতএব উৎকেন্দ্রিক কোণ সমান 60 ডিগ্রি, এটাই হবে অ্যানসার। তিনের দাগের একেরটা দেখো কি বলেছে, এ বার ও বি বার ঘটনা দুটি যদি যথাক্রমে এ ও বি ঘটনা দুটি পুরো ঘটনা হলে প্রমাণ করো যে পি এ বার বা বি বার সমান 1 - পি এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে আমাদের হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট যদি বলে দেওয়া থাকে যে একে অপরের মানে এ ও বি এর পুরো ঘটনা বলে দেওয়া থাকে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে পি এ বার বা বি বার, পি এ বার বা বি বার, এটা প্রমাণ করতে বলেছে 1 - পি ইন্টারসেকশন বি বার, পি এ ইন্টারসেকশন বি বার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যেখানে এ এর পুরো ঘটনা এ বার, বি এর পুরো ঘটনা হচ্ছে বি বার বা বি কমপ্লিমেন্ট। দেখো এখানে এটা কি করে করব, এটাকে আমরা বাম পক্ষ লিখছি পি এ বার বা বি বার সমান আমরা কি লিখছি পি এ বার বা বি বার, মানে কি বা মানে অথবা বা অর, যখনই অর হবে তখন আমরা কি দেব, অর মানে হচ্ছে ইউনিয়ন, বি বার অর মানে ইউনিয়ন, তাই তো এন্ড মানে ইন্টারসেকশন, তাহলে এ হয় এতে আছে অথবা বি তে আছে, তাহলে এ বার ইউনিয়ন বি বার বা বি কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল। এবার আমরা কি জানি দেখো, সেই এটাকে আমরা লিখতে পারি এটা সমান পি এ ইন্টারসেকশন বি এর হোল বার লিখতে পারি, সেই এটা বলতে পারো সেই ডি অ্যালামবার্ট প্রিন্সিপালে তোমরা পড়েছো, তাই তো এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, তাই তো হোল বার, তাই তো পুরো সমান কি হয় এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাই তো, বা এটা আমরা লিখতে পারি এর বার সমান কি এ বার ইউনিয়ন বি বার। দেখো তাহলে এ বার ইউনিয়ন বি বার এটা ছিল, এটাকে আমরা কি লিখলাম, এটাকে আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি এর হোল বার, এটা সেই ডি অ্যালামবার্ট প্রিন্সিপাল যেটা ছিল, তাহলে এটা আমরা লিখে দিলাম। এইবারে এটা সমান কি লিখতে পারি, আর আমরা জানি কি পি এ বার বা পি এ কমপ্লিমেন্ট সমান কি 1 - পি এ, এটা লিখতে পারি। তাহলে এটা সমান কি লিখতে পারি 1 - পি, বারটাকে আমরা তুলে দেব পি এ 1 - পি এ ইন্টারসেকশন বি, বারটাকে তুলে দিলাম জাস্ট, তাহলে এটাই আমাদেরকে দেখো পি এ বার বা বি বার সমান কি 1 - পি এ ইন্টারসেকশন বি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। দেখো তিনের দাগের একের অথবা, এটা হচ্ছে কি অথবা, দাগ নাম্বারগুলো মনে হচ্ছে আগে ঠিকঠাক মনে দিয়েছি, ঠিকঠাক না দেওয়া হলে তোমরা একটু দেখে নাও এখানে, ঠিক আছে। তিনের দাগের একের অথবা 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত, ঠিক আছে। কি বলেছে 52টি তাসের প্যাকেট থেকে, তাসের প্যাকেটে কটা কার্ড থাকে 52টি তাস থাকে, তাই তো, তাস টাস খেলে থাকলে তোমরা জানবে যে তাসের প্যাকেটে কটা আছে 52টা তাস থাকে, তার মধ্য থেকে ইস্কাবন অথবা কি বলেছে ইস্কাবন ছাড়া একটি ইস্কাবন, 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত, ঠিক আছে, এটা বলেছে। তাহলে মোট কার্ড মোট তাস সমান কত হচ্ছে 52টি, এটাই তাহলে কি 52টি তাসের মধ্যে মানে কি মোট আমি পেয়ে গেলাম NS, তাই তো, এটা সমান 52 মোট নমুনা বিন্দুর সংখ্যা নমুনা দেশে, তাই তো 52টা।
তার মধ্যে থেকে কি বলেছে ইস্কাবন, একটি ইস্কাবন। এবার ইস্কাবন জিনিসটা কি 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 থাকে দেখো, ইস্কাবন কালো পান একটা থাকে, তাই তো, কালো পান থাকে, আর কি থাকে, রুইতন থাকে, হার্টস থাকে, আর এই ক্লাবস থাকে, তাই তো, মানে চিড়িতন যেটা সেরকম থাকে, চারটা জিনিস থাকে, তাই তো। তাহলে এর মধ্যে থেকে ইস্কাবন যেটা, সেটা কটা, প্রত্যেকটা জিনিস 13, এটা কত 13, এটা 13টা, এটা 13টা, প্রত্যেকটা 13 13 13 13 করে থাকে। তাহলে কি বলেছে, যে কোনো একটা ইস্কাবন, ইস্কাবন তোলার সম্ভাবনা কত থাকবে, 13 থাকবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি, যদি এ ঘটনা দ্বারা 52টি তাসের প্যাকেট থেকে অন্তত একটি ইস্কাবন, তাই তো, 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য টেক্কা তোলার ঘটনা নির্দেশ করে, যদি এ ঘটনা দ্বারা, ঠিক আছে, যদি এই ঘটনা দ্বারা 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন এবং অন্য 3টি টেক্কা তোলার আর যে ঘটনা যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এন এ, তাই তো। তাহলে এটা কত হবে, দেখো 13টা ইস্কাবন আছে, তাহলে টোটাল 13 প্লাস অন্য 3টা আরো টেক্কা, তাই তো। এবার দেখো এর মধ্যে একটা টেক্কা থাকবে ইস্কাবন, তাই তো, এর মধ্যে কি কি থাকবে, সেই কিং কুইন, তাই তো, জ্যাক টেকা সব থাকে এখানে, তারপরে 6 7 8 যা হোক থাকে। এর মধ্যে একটা টেকা কিন্তু এই 13টার মধ্যে কিন্তু ধরা হয়ে গেছে, তাহলে 13 হয়ে গেল, প্লাস আরো 3টা টেকা, তাই তো। তাহলে আরো আমি 3 যোগ করছি, এখানের একটা টেকা, এর একটা টেকা, তাই তো, আর ক্লাবসের একটা টেকা, 3টা হয়ে গেল, 3টা এ টেকা মানে, তাহলে 13 প্লাস 3, তাহলে এটা কত হলো 16, বোঝা গেল। তাহলে এবার সম্ভাবনাটা কত, পি এ সমান কত হচ্ছে, এন এ বাই এনএস, মানে 16 বাই আমি করছি 52, ঠিক আছে, 16 বাই 52, বোঝা গেল কি কি করলাম। তাহলে 13টা ইস্কাবন যা যা বলা আছে, 13টা ইস্কাবন থাকবে, 13টা ইস্কাবনের মধ্যে হচ্ছে যেটা যেটা কালো পান তোমাদের যেটা থাকে, তাই তো, সেই জিনিসটা এখানে। তাহলে এখানে 16 বাই 52, তাহলে এটা টোটাল 16, আর 52টা কার্ডের মধ্যে 13টা ইস্কাবন আর 3টা টেকা, 13 3 16। তাহলে এবার কাটাকুটি করো, 4 4 16, 4 কে 4, 13 4 52, তাহলে 4 বাই 13, তাহলে সম্ভাবনাটা কত হলো 4 বাই 13। দেখো 3 এর দাগের 2 এরটা কি বলেছে, জানা আছে যে কোন পরিবারে 3 জন শিশু আছে এবং শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, পরিবারের 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা নির্দেশ কর। তাহলে এখানে কি বলা আছে, দেখো কোন পরিবারে 3 জন শিশু বলে দেওয়া রয়েছে, কোন পরিবারে শিশু আছে কত, এটা হচ্ছে 3 এর দাগের 2, কোন পরিবারে 3 জন শিশু আছে, তাই তো, শিশু, আর কি বলা আছে, 3 জন শিশু রয়েছে, 3 জন শিশুর মধ্যে জানা আছে যে কমপক্ষে একজন বালিকা, কমপক্ষে একজন কি হবে, বালিকা, ঠিক আছে। তাহলে 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা এখানে বের করতে বলেছে, 3 জন শিশুই, পরিবারের 3 জন শিশু বালিকা হওয়ার সম্ভাবনা কত হবে সেটা বের করে দেখো, ঠিক আছে। তাহলে এখানে দেখো যদি নমুনা দেশ যদি আমরা সেটা লিখি, তাহলে কি হবে, এন এর সমান কত হবে, কি কি হতে পারে, ঠিক আছে। 3 জন শিশু, ধরো আমি বয়কে লিখছি বি আর গার্লকে লিখছি, বালিকাকে লিখছি জি, ঠিক আছে। এরকম ভাবে যদি লিখি তাহলে কি কি হতে পারে, কটা হতে পারে সেটা আগে হিসাব করে নিই। তাহলে এস সমান কি কি হতে পারে, দেখো প্রথমে 3 জন শিশু আছে, হতে পারে, প্রথমটা আমি লিখছি বয়, আচ্ছা প্রথমটা আমি গার্ল লিখছি, একজন অ্যাটলিস্ট একটা গার্ল থাকতেই হবে, তাই তো, তাহলে বয়, এটা বয় একটা হলো, তাই তো। আচ্ছা তাহলে আর কি কি হতে পারে, জি বি বি, তাই তো। আচ্ছা জিটাকে এবার এখানে দাও, একটা গার্ল, দুটো তারপরে বালক হতে পারে, তারপরে প্রথমটা বালক, দ্বিতীয়টা হচ্ছে গার্ল, তারপরটা আবার বয় হতে পারে, তারপরে দেখো প্রথমটা বালক, তারপরটা বালক, তারপরটা বালিকা হতে পারে। আচ্ছা তারপর কিন্তু কমপক্ষে একটা বালিকা কিন্তু থাকবে। তারপরে দেখো এবার এখান থেকে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু করবে, নাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে। তারপরে দেখো দুটো প্রথম বালিকা, তারপর একটা বালক হতে পারে, তারপরে দেখো প্রথম একটা বালিকা, তারপর একটা বালক, তারপর একটা বালিকা হতে পারে, তারপরে দেখো কি হতে পারে, প্রথম একটা বালক জিবিজি,
কমাটা এখানে দিচ্ছি, ঠিক আছে। আর প্রথম একটা বালক, তারপর একটা বালিকা, তারপর একটা বালিকা হতে পারে, এগুলি হতে পারে। আর আরেকটা হতে পারে তিনটেই বালিকা হতে পারে। আর কিছু কি হবে? আর কিছু হবে না, বোঝা গেল? দেখো তাহলে এটা হয়ে গেল এস, এগুলো হবে, এগুলো হতে পারে, তাই তো। তাহলে আবার বলে দিচ্ছি, দেখো তিনটা শিশু রয়েছে, তার মধ্যে কমপক্ষে একটা বালিকা বলা আছে, প্রথম জন বালিকা, তারপর একটা বালক, বালক, তারপরে দেখো কি করব, বালক বালিকাটাকে শিফট করলাম এখানে, মানে এভাবে কাউন্ট গুলো করবে, বালক জিটাকে এখানে চলে এলো, বালিকা, তারপর একটা বালক, তারপরে দেখো বালক বালক বালিকা, তারপরে একটা সিকোয়েন্স হয়ে গেলে দুটো দুটো করে করবো, বালিকা বালিকা বালক, তারপরে দেখো বালিকা মাঝে একটা বালক, তারপর একটা বালিকা, তারপরে বালিকা বালক, এই বালক বালিকা বালিকা, শেষ দুজন বালিকা, আর এখানে তিনজনই বালিকা, এটাও হতে পারে। কমপক্ষে একজন বালিকা বলা আছে মানে তিনজন বালিকা হতেই পারে, তাই তো। তাহলে দেখো এন এর সমান কত হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এন এর সমান 7। অতএব তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে, যদি এই ঘটনা দ্বারা কমপক্ষে এই ঘটনা দ্বারা যদি তিনজনই বালিকা হওয়ার যদি ঘটনা যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তিনজনই বালিকা হওয়ার ঘটনা যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি এ মানে সম্ভাবনা হবে, বা তিনজনই বালিকা হওয়ার সম্ভাবনা এখানে কত হচ্ছে, 7টার মধ্যে একজন আছে, একটাই কেস আছে যে তিনজনই বালিকা হবে, তাহলে 1 বাই এখানে কত হবে 7, তাহলে সম্ভাবনাটা কত হবে 1/7। এই সম্ভাবনাটা কি, যে তিনজনই পরিবারের তিনজন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা হলো 1/7, বোঝা গেল? তাহলে হয়ে গেল সব। এই টোটাল 9খানা কোশ্চেন আছে, কিন্তু তোমাদের 6টা করতে হবে, টোটাল 12 নাম্বার কোশ্চেন করিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে পরের দিন যে পরের মডেল কোশ্চেন গুলো আছে, যেগুলো রয়েছে 4 থেকে 4 5 6 সেগুলো করাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।